যদি তোমার যদি দেখতে সমস্যা হয়, শোনো, এই জায়গাটা দাগ পড়ে, হ্যাঁ, এসো, এখানে এসো, ক্লিক করলে দাগটা উঠে যাবে, আবার ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, টাইম উঠলে তো হবে না, এখন 4 মিনিট পরে স্যার শুরু হয়ে গেছে। ও ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে অংশগ্রহণ করায় তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, পূর্বের ক্লাসে আমি জীববিজ্ঞান প্রথম পত্রে 11 অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা ইনসুলিন চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার, ইনসুলিন উৎপাদন, ইনসুলিন উৎপাদন, ইনসুলিন উৎপাদন। ইনসুলিন উৎপাদন সম্পর্কে পড়ার আগে আমরা জানবো যে ইনসুলিনটা কি। আমাদের দেহের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। আমাদের দেহের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা কোষ থেকে, ইংরেজিতে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা দেখতে কেমন? এরকম। অনেকে বলেছে, অনেক বিজ্ঞানী বলেছে এটা পাতার মতো দেখতে, অনেকে বলেছে এটা হচ্ছে মরিচের মতো দেখতে। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা কোষ, ওখানে 4 ধরনের কোষ আছে: আলফা কোষ, বেটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। তা এই বেটা কোষ থেকে ইনসুলিন সিক্রেশন হয়। কোনো কারণে যদি এই সিক্রেশন কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। রক্তে গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি ডায়াবেটিস, যেটা বহুমূত্র রোগ শুরু হয়। আমাদের জানি যে সকল রোগের মা হচ্ছে ডায়াবেটিস। তার মানে এই ডায়াবেটিস যদি কারোর হয়ে থাকে, তাহলে অন্যান্য রোগে, অন্যান্য সবকিছুতে আক্রান্ত কি অতি সহজেই তাকে কি ইমিউনতন্ত্রকে প্রোগ্রেস আর ওইভাবে ভালোভাবে করতে পারে না, ডেভেলপ করতে পারে না। তখন শরীর অটোমেটিক্যালি দিন দিন আস্তে আস্তে কি দুর্বল হয়ে যায়। যাই হোক, সেই ইনসুলিন কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আগে, সেটা হচ্ছে গরু এবং শূকরের অন্ত্র থেকে নিয়ে মানুষের দেহে প্রয়োগ করা হতো, কিন্তু সেটা ছিল একটা পার্শ্ব প্রতিক্রিয়া। অনেকদিন ধরে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন। 1982 সালের আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি এটি প্রথম বাজারজাতকরণ করতে সক্ষম হয়েছে। সেটাকে বলছে হিমোলিন নামে বাজারজাতকরণ করেছে। এই ইনসুলিনটার 51টি নিউক্লিওটাইডের সমন্বয়ে এটা গঠিত। এদের পলিপেপটাইড চেইন হচ্ছে এ, এখানে আছে 21টি পলিপেপটাইড চেইনে 21টি, আর পলিপেপটাইড চেইন বি, বিতে আছে 30টি। মোট এই 51টি পলিপেপটাইড চেইনের সমন্বয়ে ইনসুলিন গঠিত। ইনসুলিনের আণবিক ভর যেটা, সেটা হচ্ছে এই। ইনসুলিন উৎপাদন কৌশল সম্পর্কে প্রথম বিজ্ঞানীরা, লেদারবার্গ নামক একজন বিজ্ঞানী, যখন ইকোলি ব্যাকটেরিয়া, আমাদের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া, মানুষের অন্ত্রে থাকে। এই সেই ইকোলি ব্যাকটেরিয়া, এটা ইকোলি ব্যাকটেরিয়া দেহে আছে ক্রোমোজোম, এটা আছে প্লাজমিড। এই প্লাজমিড যখন আবিষ্কার করেছে, তারপর থেকেই ইনসুলিন উৎপাদন, শুধু ইনসুলিন না, এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতেও বিজ্ঞানীদের কাছে খুব সহজ হয়েছে। তা এখানে হচ্ছে এই প্লাজমিডটা হচ্ছে কোথায় আছে? ইকোলি ব্যাকটেরিয়া। ইকোলি ব্যাকটেরিয়া, ইকোলি ব্যাকটেরিয়া কোথায় থাকে? আমাদের অন্ত্রে। মানুষের অন্ত্রে 500 ধরনের ব্যাকটেরিয়া অবস্থান করে, তার মধ্যে ইকোলি একটি। তাই এই ইকোলি ব্যাকটেরিয়াটার ভিতর থেকে প্লাজমিড। এবার প্লাজমিড কাকে বলে? বলছে যে এই যে ব্যাকটেরিয়াম, এর দেহে ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলে। ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলে। প্লাজমিডটাকে বাইরে বের করে আনা হচ্ছে বিশেষ সাহায্যে রেস্ট্রিকশন এনজাইম, এক ধরনের এনজাইম, সেটা নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম।
এই রেস্ট্রিকশন এনজাইমের সহযোগিতায় প্লাজমিডকে কেটে বাইরে আনা হয়েছে। এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সহযোগিতায় প্লাজমিডকে কেটে আনা হয়েছে। সাথে সাথে হচ্ছে আমাদের অন্ত্রে অগ্নাশয়ের আইলেটটা লেঙ্গারেন্সে বেটা কোষ, এই বেটা কোষ থেকে যে কাঙ্ক্ষিত যে জিনটা নেওয়া হবে সেটাকে আমার কেটে নেওয়া হচ্ছে কিসের সাহায্যে? সেটা হচ্ছে আমরা যদি এটা দেখি, এটাও সেই রেস্ট্রিকশন এনজাইমের সহযোগিতায় এটা কেটে নেওয়া হয়েছে। রেস্ট্রিকশন এনজাইমের সহযোগিতায় এটা কাটা হয়েছে। এর মাঝখানে আছে এটা কাঙ্ক্ষিত জিন, এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। এটা কাটার ক্ষেত্রে এটা কোথায়? মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেঞ্চে থেকে কাঙ্ক্ষিত জিন নেওয়া হয়েছে। মানুষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু ডিএনএ শীর্ষ থেকে এই জিনটা নেওয়া হয়। নেওয়ার পরে এটাকে কি করা হবে? এই দুটাকে কম্বাইন করা হবে, তার মানে এটা এখানে সংযুক্ত করা হবে। এইটা যদি আমরা দেখি, এই কাঙ্ক্ষিত জিনটাকে এখানে দেয়া হয়েছে, দিয়ে এর সাথে সংযুক্ত করে দেয়া আছে। কি সংযুক্ত করে দেয়া আছে? লাইগেজ এনজাইম। আরেকটা এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয়, এখানে কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর লাইগেজ এনজাইমের সহযোগিতায় এটাকে জোড়া লাগানো হয়। তাহলে এটা হচ্ছে সেই লাইগেজ এনজাইমের সহযোগিতায় এটা কি করা হবে? জোড়া লাগানো হবে। আমার ঠিক এখানেই কিন্তু আমি আরেকটা, এটাকে লাইগেজ এনজাইম সহযোগিতায় ওটা ওখানে চেক করা হয়েছে। পরের এটাই কিন্তু লাইগেজ এনজাইম দিয়ে একবার এটাকে কি করা হয়েছে? জোড়া লাগানো হয়েছে। লাইগেজ এনজাইম সহযোগিতায় এটা কি জোড়া লাগানো হলো, ভালো কথা। এটা নিয়ে পুনরায় কি করা যায়? এটা পুনরায় এবার ইকোলি ব্যাকটেরিয়া যেখান থেকে নিয়ে এসেছে, ইকোলি ব্যাকটেরিয়ার দেহে আবার এটা প্রবেশ করানো হলো। ইকোলি ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হলো। যখন ইকোলি ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হবে, ইকোলি ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হবে, তখন কিন্তু এটা অবশ্যই একটু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা কি? জিএম ইকোলি। এটা হচ্ছে জিএম ইকোলি। জিএম ইকোলি তার মানে কি? জেনেটিক্যাল মডিফাই হয়েছে। জেনেটিক্যাল মডিফাই অর্থাৎ এই যে ইকোলি ব্যাকটেরিয়া দেহে যে প্লাজমিড ছিল, ওই প্লাজমিডে ইনসুলিন উৎপাদনকারী যে কাঙ্ক্ষিত যে জিনটা সেটা ছিল না। এখন এখানে যখনই সেই কাঙ্ক্ষিত জিনটা আমার চলে আসলো, এবার কি করা হচ্ছে? ওষুধ তৈরি যে সমস্ত ল্যাবগুলো, এই ইন্ডাস্ট্রির ল্যাবে কি ট্যাঙ্ক আছে, ফার্মেন্টেশন গাজন প্রক্রিয়ার মাধ্যমে যেখানে ক্লোনিং করা হয়, ক্লোন করে কি করা হয়? এর উপর সংখ্যা অসংখ্য তৈরি করা হয়ে গেল। অসংখ্য, লক্ষ লক্ষ কোটি কোটি আমার ইকোলি তৈরি হলো। লক্ষ লক্ষ কোটি কোটি ইকোলি তৈরি করা সম্ভব। এই লক্ষ লক্ষ কোটি কোটি ইকোলি তৈরি হলো, ভালো কথা। এখান থেকে আমার কাঙ্ক্ষিত যে জিনটা আছে, কাঙ্ক্ষিত প্লাজমিড, যে প্লাজমিডের মধ্যে সেই ইনসুলিন উৎপাদনকারী জিনটা আছে, সেটাকে কি করা হবে? এবার এটাকে এখান থেকে একটু গ্লাইসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ভাঙা হবে। ভেঙে কি করা হবে? এটা একটা ফার্মেন্টেশন ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে সেই ভাঙার কাজ করে এখান থেকে পরে অ্যাম্পলে ভরে, এটা হচ্ছে অ্যাম্পলে ভরে কি হবে? বাজারজাতকরণ করা হবে। এইটা বাজারজাতকরণ যখনই করা হচ্ছে, কি নামে বাজারজাতকরণ করা হয়েছে? বেটাফেরন নামে। বেটাফেরন নামে বাজারজাতকরণ করা সম্ভব। এটা পরে ইনজেকশনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করানো হচ্ছে। মানুষের শরীরে এটা ইনজেকশনের মাধ্যমে কি প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ যে যখন রক্তে গ্লুকোজের মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, তখন কি করা হবে? এই ইনজেকশনটা নিলে শরীরে তখন কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবে চলে আসবে। অর্থাৎ তখন সে ডায়াবেটিসের যে সমস্যা, সেই সমস্যা থেকে সে রক্ষা হবে। এই হচ্ছে ইনসুলিন উৎপাদন কৌশল। ইনসুলিন উৎপাদন কৌশল সম্পর্কে আমাদের অবশ্যই আমরা জানি, ইনসুলিন এখন দিন দিন এটা বেড়ে চলেছে। এটা হচ্ছে বংশগত রোগ। এবং আমরা যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছি অত্যাধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের কারণে, বিষ প্রয়োগের কারণে, সে সমস্তগুলো আমাদের অটোমেটিক্যালি
আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা কোষ থেকে যে ইনসুলিন সিক্রেশন, এইরকম অনেক কিছুই, যে গ্রোথ হরমোন সিক্রেশন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বিভিন্ন ধরনের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, এসব হরমোন ক্ষরণ দিন দিন কি কমে যাচ্ছে, যে কারণে মানুষের বিভিন্ন দিন দিন যে সমস্যাগুলো সেগুলো দেখা দিচ্ছে। তাহলে আমার হচ্ছে টোটালি ইনসুলিন উৎপাদন কৌশলটা যদি আমরা জানি, সাথে সাথে আমরা আরেকটা জিনিস এভাবে আমরা জানবো, সেটা হচ্ছে ইন্টারফেরন। ইনসুলিন উৎপাদন করেছে আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি 1982 সালে। কি বাজারজাত করেছেন করে কি নামে? হিউমোলিন। আর আরেকটা জিনিস আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন ইন্টারফেরন এই ইন্টারফেরনটা বাজারজাতকরণ করা হয়েছে বিজ্ঞানীরা, যেটা এটা তৈরি করেছে, এটাকে বলা হয়েছে কি শোনো, ইন্টারফেরন যেটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে বাজারজাতকরণ করা হয়েছে বেটাফেরন নামে। তাহলে আমি এখন ইন্টারফেরন সম্পর্কে বলি। তৈরি প্রক্রিয়া একদম সেম, শুধু এখানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা কোষ থেকে নিয়ে হয়েছে, আর ইন্টারফেরন তৈরি করার সময় ফাইব্রোব্লাস্ট কোষ থেকে কাঙ্ক্ষিত জিনটা নেওয়া হবে। আর কোনো রকম কোনো চেঞ্জ নাই, সব একই তৈরি প্রক্রিয়া, প্রসেসিং সব এক। বলছে যে আমাদের দেশকে রক্ষা করার জন্য যেমন বর্ডার গার্ড বিজেপ মোতায়েন করা আছে, ঠিক আমাদের শরীরের ভিতরেও অসংখ্য অ্যান্টিবডি আমাদের শরীরে কোনো জীবাণু যাতে প্রবেশ করতে না পারে সেই কাজ বাধাদানকারী কাজ করে থাকে, অতন্দ্র প্রহরী হিসেবে, দেহের সৈনিক হিসেবে কাজ করে। তারপর বলছে যে যদি কোনো কারণে, তারপরও কি মানুষের রোগ জীবাণু থেকে থেমে আছে? নেই। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করেও মানুষের দেহে কিন্তু বিভিন্ন ধরনের বড় রোগে আক্রান্ত হয়ে থাকে। তা আমাদের ইন্টারফেরন এক ধরনের গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ দেহের ইমিউনতন্ত্রকে প্রোগ্রেস করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যার শরীরে ইমিউনতন্ত্র কমে যায় তখন ইনজেকশনের মাধ্যমে এই ইন্টারফেরনটা দেহে ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়, দেহের প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি করার জন্য, দ্রুত সুস্থ হওয়ার জন্য। তা বলছে ঠিক সেমি আমার ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড বের করা হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইম সহযোগিতায় কাটা হচ্ছে, আর ওই যে ফাইব্রোব্লাস্ট কোষ থেকেও একটা কাঙ্ক্ষিত জিন নিয়ে হচ্ছে, ঠিক একইভাবে এটা জোড়া লাগানো হচ্ছে। কোন কিসের সাহায্যে লাগাই দেওয়া হচ্ছে? লাইগেজ এনজাইম সহযোগিতায় জোড়া লাগাই দিয়ে সেটা আবার কি করা হচ্ছে, ইকোলি ব্যাকটেরিয়া দিয়ে আবার প্রবেশ করানো হচ্ছে। ওই ইকোলি ব্যাকটেরিয়াকে কি বলা হয়? জেনেটিক্যাল মডিফাই। তারপরে ওইটা নিয়ে কি করা হচ্ছে, ফার্মেন্টেশন গাজন প্রক্রিয়ার ট্যাঙ্কে অসংখ্য ক্লোনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে সেটা একটা অ্যাম্পলে করে ইনজেকশনের মাধ্যমে সেটা যেটা না বাজারজাতকরণ করা হয়, সেটা না হচ্ছে ওইটা হচ্ছে একটা অ্যাম্পুলে ভরে বাজারজাতকরণ করা হয়। পরে যখন কোনো রোগীকে দেওয়া হয় তখন ইনজেকশন এটা ব্যবহার করে, তখন সেটা হচ্ছে কি নামে বাজারজাতকরণ করা হচ্ছে, সেটা হচ্ছে বেটাফেরন। তাহলে আমার বেটাফেরন ইন্টারফেরনটা আমরা জানলাম। এরপরে হচ্ছে টিপিএ। এরপরে হচ্ছে কি টিপিএ, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর। টিপিএ টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর। এই তৈরি প্রক্রিয়া সেম। এই সম্পর্কে আমি বলি, আমাদের ধমনির ভিতরে বা শিরার ভিতরে কোলেস্ট্রল যখন জমে যায় তখন রক্ত কি উচ্চ রক্তচাপ জনিত কারণে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর যে সমস্তগুলো হয়, অর্থাৎ ধমনী ব্রেনে যখন স্ট্রোক হয়ে থাকে তখন ধমনী শিরা ছিঁড়ে যায়, তখন এর ভিতরে রক্ত কি হয়, জমাট বেঁধে যায়। তার জমাট বেঁধে গেলে তোমার সাথে সাথেই আমাদের যে মস্তিষ্কের মধ্যে নিউরন আছে কত, 100 বিলিয়ন, 10,000 কোটি। এই নিউরনের উপরে যখন কোনো রক্ত জমাট বেঁধে যায় তখনই কিন্তু মানুষ কি হয়, আস্তে আস্তে তার কোনো একটা অংশ পাস করে যায়, বা সে তার সেন্স থাকে না, কোনো কিছুই থাকে না। তা বলছে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, এটা হচ্ছে দেহ থেকে একটা টিস্যু নিয়ে এটা ঠিক সেম পদ্ধতিতে তৈরি করা হবে, কমপ্লিমেন্টারি সিডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ এর সাহায্যে এটা আস্তে আস্তে করে প্রথম এমআরএনএ মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে এটাকে আস্তে আস্তে সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ তে রূপান্তরিত করা হয়, পরবর্তী থেকে এটা আমার তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে। তা আমরা যেটা আসলে এখন দেখব, টিপিএ প্রথম আগে ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইমের মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা যেহেতু অন্য কোনো ব্যাকটেরিয়া থেকে করা হয়েছিল সেটা মানুষের শরীরের জন্য মানে পার্শ্ব একটা প্রতিক্রিয়া ছিল, কিন্তু এখন মানুষের দেহ থেকে যে টিস্যু নিয়ে করা হচ্ছে টিপিএ টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, এটা কিন্তু আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এছাড়াও ইউরোবাইলেজ এক ধরনের এনজাইম আছে, ইউরোবাইলেজ এনজাইম, যার থেকে ইনজেকশন তৈরি করা হচ্ছে কোনো ব্রেনে
যখন কোনো রোগী স্ট্রোক করে তখন ধমনী তার ভিতরে যখনই ওই ধমনী ছিঁড়ে দিয়ে রক্তক্ষরণ হয়, সাথে সাথে যদি ইউরোবাইলেজ এনজাইমটা হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা যদি ইউরোবাইলেজ এনজাইম দেয়, তাহলে রক্তক্ষরণ জমাট বাঁধাটা আস্তে আস্তে ছুড়ে যায়। রক্ত জমাট বাঁধা যখনই ছুড়ে যাবে তখন ওই রোগীটা বাঁচার সম্ভাবনা থাকে। যাই হোক, তাহলে টিপি এর মাধ্যমে এই সমস্ত হয়। তারপরে আছে একটা হচ্ছে যখন কোনো মানুষের কিডনি বিকল হয়ে যায়, কিডনি যখন বিকল হয়ে যায় তখন এই কিডনি বিকল হয়ে গেলে তাদের ডায়ালাইসিস করতে হয়। কিন্তু ডায়ালাইসিস যখন করা হয় তখন কি হয়, লোহিত রক্তকণিকার কে ধ্বংস হয় বেশি, প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়। বোন ম্যারো প্লান্টেশন করার সময়ও কিন্তু এরকম লক্ষ্য করা যায়। তা বলছে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটরের যে পদ্ধতিতে তোমার স্ট্রোক করা রোগীদের করা যায়, আর আরেকটা ভাবে একটা ইনজেকশন তৈরি করা হয়েছে, সেই ইনজেকশনটা একইভাবে আরেকটা ইনজেকশন তৈরি করা হয়েছে, সেই ইনজেকশনটা হচ্ছে আমাদের রক্ত বন্যারোকে এমন ভাবে উদ্দীপ্ত করবে যাতে যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ তার দ্বিগুণ পরিমাণে রক্ত উৎপাদন সম্ভব হবে। অর্থাৎ ডায়ালাইসিস যখন করা হবে, তার ডায়ালাইসিস করার কিছুক্ষণ আগেই যদি এই ইনজেকশনটা দিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, রক্তের উৎপাদন বেড়ে যায়। অর্থাৎ ওই যে ডায়ালাইসিসের ভিতরে যে পরিমাণে রক্তটা প্রবেশ করে ওখান থেকে যে পরিমাণ রক্তটা নষ্ট হয়ে যায়, ঠিক পরবর্তীতে আর এই সমস্যাটা থাকে না। অর্থাৎ ওই ইনজেকশনটা দেওয়ার মাধ্যমে হচ্ছে রক্তের উৎপাদন বৃদ্ধি করা। এছাড়াও আরো আছে চিকিৎসা ক্ষেত্রের মধ্যে মলিকুলার ফার্মিং, যেমন রক্ত মলমূত্র থেকে বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে মলিকুলার ফার্মিং বলা হয়। তারপরে আরেকটা আছে বায়োফার্মিং, আমাদের ফার্মাসিউটিক্যাল আকারে যে বড় আকারে যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো হচ্ছে বায়োফার্মিং। আমাদের বায়োফার্মিং এ যে সমস্ত ওষুধের যে কোম্পানিগুলো আছে, এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করা হয় এই বায়োফার্মিং প্রক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি করা হয়ে থাকে। এছাড়াও এই অধ্যায়ে আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে জিনোম কি। হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের জিনের সমষ্টিকে জিনোম বলে। জিনোম সিকোয়েন্সটা কি, আসলে নাইট্রোজেন গঠিত যে বেসগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন কিভাবে সজ্জিত থাকে, সেই সজ্জিত থাকাটাই হচ্ছে আমার জিনোম সিকোয়েন্স। কিন্তু এই রহস্য উন্মোচনটা করাটাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। অর্থাৎ নাইট্রোজেন গঠিত বেসগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন কিভাবে আছে, আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী, উনি এখন প্রয়াত ডক্টর মাকসুদ আলম, পাটের 120 কোটি বেস পেয়ার যেটা উনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। 120 কোটি বেস পেয়ার, এই বেস পেয়ার গুলো হচ্ছে 120 কোটিটা অ্যাডেনিন 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা থায়ামিনের সাথে, সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিনের সাথে, ঠিক এইভাবেই থাকে। ডিএনএ এর ক্ষেত্রে আমরা বলি, যদি আরএনএ এর ক্ষেত্রে বলি, তাহলে অ্যাডেনিন 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা ইউরাসিলের সাথে, সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিনের সাথে যুক্ত থাকে। এই নাইট্রোজেন গঠিত বেস আমি ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে বলছিলাম 11 নম্বর ক্রোমোজোমে খাটো বাহুর ডিএনএ শীর্ষে যেখানে ইনসুলিন উৎপাদন হয়েছে, ওখানে বলছে নাইট্রোজেন বেজ হচ্ছে 153টি নাইট্রোজেন বেজের কথা। ঠিক আছে, তাহলে আমার জিনোম সিকোয়েন্সটার মাধ্যমে এখন এই জিনোম সিকোয়েন্সিং এর যে প্রোগটা আমরা কিভাবে জানবো, অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট, হাতে এই যে বৃদ্ধাঙ্গুল, থাম ফিঙ্গার, এই বৃদ্ধাঙ্গুলের যে ছাপ, সারা পৃথিবীতে 750 কোটির উপরে যে মানুষ, একজন মানুষের থেকে আরেকজন মানুষের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো আঙুলের কোনো ছাপের কোনো মিল থাকবে না। তা এই যে এখানে একটা এই প্রিন্টের মাধ্যমেও আমরা মানে নির্দিষ্টভাবে কোনো অপরাধীকে শনাক্ত করতে পারি। লোমের মাধ্যমে, থুথুর মাধ্যমে, রক্তের মাধ্যমে, হাতের ছাপের মাধ্যমে বিভিন্নভাবে অপরাধী নির্ণয় করা যায়। কৃতিত্ব আসলে পরিচয় জানার ক্ষেত্রেও অনেকে যদি কেউ অস্বীকার করে থাকে, তাহলে সেই সন্তানের এবং এই পিতার ডিএনএ টেস্টের মাধ্যমে করা যেতে পারে। আরো কিছু কথা হচ্ছে, যেমন হচ্ছে রানা প্লাজার মতন জায়গায় যে ধ্বংসস্তূপ যেখানে হয়েছিল, পুড়ে সব অনেকেই যে মারা গেছিল, সেখানে দেখা যাচ্ছে যে ডিএনএ টেস্টের ক্ষেত্রে যদি খালাতো মামাতো যদি ভাই বোন থাকে বা নিজেদের বাবা মা থাকে, বাবা মা না থাকলে তার ভাই বোনের সাথে, চাচাতো খালাতো ভাই বোনের সাথেও ডিএনএ নিয়ে টেস্ট করলে সে নির্ণয় করা সম্ভব হতো। এইভাবেও অনেক ডিএনএ টেস্ট করে এই যে পুড়ে যাওয়া যে লাশ, তাদেরকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। এই পদ্ধতিগুলো অবলম্বন মাধ্যমেই এগুলো করা সম্ভব। যাই হোক, আমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অধ্যায়, যে জীব প্রযুক্তি অধ্যায় আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় সম্পর্কে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানতে হবে।
এগুলো অনেক কিছুই এখানে জানার আছে যে বিষয়গুলো নিয়ে, যেমন ডাক্তার মাকসুদ আলম PDH 45, এটা হচ্ছে খরা সহিষ্ণু জিন। উনি ওই যে পাটের জিনোমে এটা পেয়েছেন, অর্থাৎ পাট গাছে যদি বৃষ্টির পানি নাও পায়, খরার ভিতরে দীর্ঘদিন বেঁচে থাকতে এটা সক্ষম হবে। তারপরে উনি জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আরেকটা নির্ণয় করতে সক্ষম হয়েছেন, সেটা কি? সেটা বলছে যে যদি পাট গাছ বন্যার পানিতে কয়েকদিন, এক সপ্তাহ ডুবেও থাকে, তাও যাতে ওই এক সপ্তাহের ভিতরে ওইটা যাতে কোনো কি মারা না যায়, সেটাও কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছেন। আঁশের গুণগত মান কিভাবে ডেভেলপ করা যায়, সেটাও জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে সম্ভব হয়েছে। আঁশ পানিতে যখন কি পচানো হয়, খুব অল্প টাইমে খুব দ্রুত যাতে পচে, সেটা করতেও সক্ষম হয়েছে। তাহলে আসলে পাটের গুণগত মান সম্পর্কে উনি যে রিসার্চ করে যেটা পেয়েছেন ডক্টর মাকসুদ আলম, তারপর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর, উনি কিন্তু মুগ কলই, মসুরির কলই, এই সমস্তগুলোর ক্ষেত্রেও এই জিনোম সিকোয়েন্সের অনেক গবেষণা করতে সক্ষম হয়েছেন। আমাদের বাংলাদেশ ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ইলিশ মাছের যে জিনোম সিকোয়েন্স সেটা রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ ওনারা এই বিষয়টা নিয়ে যদি দীর্ঘদিন এগিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ইলিশ মাছ না, ইলিশ মাছের কোন জিনটার কারণে লবণাক্ত সহিষ্ণু জিন, সেটা যদি মডিফাই করা যায়, তাহলে সম্ভব হতে পারে যে স্বাদু পানিতেও এই মাছের অল্প অল্প চাষ করা হতে সম্ভব হতে পারে। ঠিক এই দিকেই রিসোর্সের কাজ চলছে। বিজ্ঞানীরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞানী আরেকটা ডাক্তাররা রিসোর্সের কাজ করছে, সেটা হচ্ছে আসলে আমাদের দেহ থেকে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যে বেটা কোষ থেকে ইনসুলিন সিক্রেশন হয়, এখানে যখন কমে যাচ্ছে, এখানে কাঙ্ক্ষিত জিনটা এই প্যানক্রিয়াসে প্রতিস্থাপনের কোনো পদ্ধতি আছে কিনা, অর্থাৎ তাহলে বাইরের থেকে আর কোনো ওষুধ খাওয়া লাগবে না, এবং ওই যে ইনসুলিন সিক্রেশন খুব স্বাভাবিক ধারায় চলতে থাকবে। অর্থাৎ আমাদের যে অ্যাম্পলে ভরে যে হিমোলিন অর্থাৎ ইনসুলিন নেওয়া হয় শরীরে ইনজেকশনের মাধ্যমে, সেটা থেকে আমাদের কি রক্ষা পাওয়া সম্ভব হবে। এই যাই হোক, বায়োটেকনোলজি অধ্যায়টা সম্পর্কে আমি বলেছি, এর আগে আমি জিনতত্ত্ব অধ্যায়ও আমি আলোচনা করেছি। এখন পরবর্তী আগামী দিনে আমি জিওলজির একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আর তোমরা আসলে ক্লাসে অংশগ্রহণ একে অপরের মাধ্যমে সবাই যদি ক্লাসে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে সব থেকে ভালো। আর তাছাড়াও হয়তো দেশের যে অবস্থা পরিস্থিতি, আমাদের ফেব্রুয়ারিতে হয়তো পরিবেশ পরিস্থিতি ভালো হলে প্রতিষ্ঠান সমস্ত সরকার হয়তো সিদ্ধান্ত নিতেও পারে যে খুলে দেওয়ার জন্য। আশা করি বাসায় আছো, সুরক্ষিত থেকে পড়ালেখা চালায় যেতে হবে, এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে তোমাদেরকে বলছি। সবাইকে ধন্যবাদ জানাই আমি ক্লাস শেষ করছি।